হ্যালো এভরিওয়ান। তো আমাদের দ্বিতীয় পর্বে আমরা গদ্য অংশের 8টি ইউনিট তথা তোমাদের আরেকটা প্রবন্ধ অংশ থেকে 2টা ইউনিট আমরা আলোচনা করব, তার সাথে কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিয়েও আলোচনা করব। যেহেতু এবারের কোয়েশ্চেনটা যদি একটু ট্রিকি হয় তাহলে সেক্ষেত্রে আনসারগুলো কীভাবে লিখবে বা বাংলা আমি যখন দেখি স্টুডেন্টরা অনেকরা রিচেক করে, ঠিক আছে, রিচেক করার পর আমাকে পাঠায় যে দাদা একটু দেখো আনসারগুলো কেমন হয়েছে বা মার্কস কম পাওয়া যাচ্ছে। তো আমি যেহেতু দেখি তাহলে তাদের আনসারটা দেখে বোঝা যায় যে কোথাও যেন বাধা ধরা নোটস লিখে দিয়েছে, একদম যাকে বলে কপি পেস্ট, কন্ট্রোল-C কন্ট্রোল-V, কম্পিউটারে যেভাবে হয় সেভাবে পেস্ট দিয়েছি। আর এবারে মুখস্থ শেখার মধ্যে হঠাৎ যদি কোনো জায়গা ভুলে যায় তাহলে সেক্ষেত্রে একদম এমনভাবে আনসারটা লিখে একদম গোলমাল করে ফেলি। আর প্রথম দিকের উত্তরগুলো তোমরা ছোটো প্রশ্নগুলো খুব সুন্দরভাবে লিখবে, এক ওয়ার্ডে লিখবে না, কারণ একটু ওয়ার্ড সুন্দর করে লিখবে, ঠিক আছে। সেক্ষেত্রে পরীক্ষকেরও ইমপ্রেশন ভালো হবে, যাতে পরীক্ষক বারবার তোমার আনসার কোয়েশ্চেনটা না দেখতে হয়, ঠিক আছে। এমনভাবে আনসার লিখবে, কারণ তোমার প্রেজেন্টেশন একটি ভালো জিনিস ম্যাটার করে। এটা শুধু বাংলার ক্ষেত্রে নয়, বাকি যেগুলো সাবজেক্ট আছে সব ক্ষেত্রে প্রেজেন্টেশন একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করে, ঠিক আছে। আচ্ছা, আমি সব টিপস কিন্তু এই ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি, বাকি তোমরা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন তো আমি বলছি, আর একটু চ্যাপ্টার রিলেটেড যেগুলো আলোচনা আমি একটু করলাম। তাহলে এটা কমলাকান্তের দপ্তর, এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা যেগুলো কমলাকান্তের দপ্তর গ্রন্থের অন্তর্গত, সেখানে ম্যাক্সিমাম গল্পগুলো কমলাকান্ত আফিমের নেশায় বলছেন, ঠিক আছে। এই যে হাস্যরসের আড়ালে, এটা হচ্ছে বঙ্কিমচন্দ্রের একটা কোয়ালিটিস, যে হাস্যরসের আড়ালে সামাজিক যেগুলা বেদি সেগুলোকে তিনি চিহ্নিত করে দিতেন, এবং সমাজের যেগুলা সমাজ মনস্কতা, কল্পনা শক্তি বা সমাজের মানুষের চিন্তাধারা, এগুলোর উপর পরিচিতির জন্যই বেসিক্যালি এই চ্যাপ্টারটি তোমাদের ইনক্লুড করা হয়েছে সিলেবাসে। তাহলে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ফুলের বিবাহ গল্পটা মানে বোঝা যাবে যে একটি ফুলের বিবাহ চলছে, বাট এখানে আমাদের যে বাঙালি বাস্তবতা, বাঙালি সমাজ মনস্কতা, একটি মেয়ের বিবাহের যে সম্পূর্ণ কথা, এইগুলা সমস্ত নিয়েই কিন্তু লেখা হয়েছে গল্পটা, ঠিক আছে। তাহলে কবিতার এই গল্পের প্রশ্নটা এইভাবে আসতে পারে যে ফুলের বিবাহ শীর্ষক গল্পটি কোন গ্রন্থের অন্তর্গত? কমলাকান্তের দপ্তর। এটি তোমরা পারো। ঠান দিদি, ঠাকুর দিদি, ওই যে টগরের কথা বলা হয়েছে, এখানে বিভিন্ন ফুলকে বিভিন্নভাবে ইঙ্গিত করা হয়েছে। কারণ টগর যেহেতু সাদা, একটু নুইয়ে থাকে, তাহলে তাকে ঠাকুমার সাথে তুলনা করছে, নেই? বাসর ঘরে তোমরা যখন দেখলে চিত্রটা কীভাবে ফুটে উঠেছে, এইগুলো প্রশ্ন। যেহেতু গোলাপের বিয়েতে নিদবর কে হয়েছিল? ঠান দিদি, এইগুলা প্রশ্ন। অর্থ লিখো, মেয়ার সাহেব, মুসাহেব, 1 মার্কের জন্য। আরেকটা প্রশ্ন এখানে 2 মার্কের জন্য আসে, যে ফুলের বিবাহে বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থের অন্তর্গত? এটা জানো, কমলাকান্তের দপ্তর। বা ডাইরেক্ট কমলাকান্তের দপ্তর লিখবে না, প্রথমে লিখবে যে কমলাকান্তের দপ্তর গ্রন্থ থেকে নেওয়া হয়েছে। তাহলে এরপরে কোন মাসে বিবাহ হয়েছিল? বৈশাখ মাসে বিয়ে হয়েছিল। কোন তারিখে? এটা তোমরা দেবে, ঠিক আছে। বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল? শেষ পর্যন্ত কে বাহক হলো? হয় না আমাদের বিয়েতে একজন যাওয়ার কথা ছিল, অন্যজন বাতাসের বাহক হওয়ার কথা ছিল, অন্যজন পরে গিয়েছে কে? একটু দেখবে জিনিসটা, ঠিক আছে। এক্সপ্লেনেশন যখন ভিডিওটা যদি তোমাদের দরকার হয়, আমি একটু লাইভের মাধ্যমে এক্সপ্লেনেশন করতে চাই, যাতে আরও স্টুডেন্ট কিছু যদি যারা ইন্টারেস্টেড থাকে তারা বুঝতে চায়, আমি শর্ট টাইমের মধ্যে যা তোমাদের বোঝানো দরকার আমি তোমাদের হেল্প করবো, ঠিক আছে। ডেফিনেটলি আমাদের কাছ থেকে তোমরা সাহায্য পাবে। নেক্সট, বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল? আচ্ছা, বরযাত্রায় মৌমাছিরা কিসের বায়না নিয়েছিল? সানাইর বায়না। কিন্তু রাতকানা থাকায় তারা আর সেই কাজ করলো না। যেমন আমাদের বিবাহ হয় না, অনেক মানুষ কন্ট্রাক্ট নিয়ে তারপর কাজটা করে না। তাহলে সেই সময় যে কন্যার পিতা কী মানে অবস্থা হয়, সেই চিত্রটাকেও কেন বাঙালি বিয়ের কমলাকান্ত কোথাও না কোথাও ইঙ্গিত করছেন, ঠিক আছে। তো এইগুলো তোমরা যদি বুঝো, আনসারগুলো ভালো করে লিখবে। জানি না তোমরা চ্যাপ্টার এক্সপ্লেনেশনগুলো কীভাবে বুঝো, না ডাইরেক্ট নোট থেকে মুখস্থ করো, সেটা আমারও জানা নেই। আচ্ছা, আরেকটা প্রশ্ন এখান থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আসতে পারে যে তার রচিত উপন্যাসের সংখ্যা কতটি? 14টি। আমার মনে হয় তোমরা এই ভিডিওটা যখন দেখবে তখন খাতা একটা সঙ্গে নিয়ে রাখলে, বা তোমরা যে বই ফলো করো সেটা নিয়ে রাখলে ভালো হবে, ঠিক আছে। তাছাড়া তার 2-3টা উপন্যাসের নাম তোমরা মনে করলে আমার মনে হয় ভালো। তাছাড়া তার লিখিত পত্রিকা বঙ্গদর্শন পত্রিকা, ঠিক আছে, বঙ্গদর্শন পত্রিকার সম্পাদকও তিনি ছিলেন। আচ্ছা, এবারে এই চ্যাপ্টারের বড় প্রশ্নের মধ্যে যেমন এই একটা প্রশ্ন, আজি কলি ফুটিবে কে কাকে, এই কথাটি বলেছে, কথাটি নিহিতার্থ কি? এটা 2023-তে এসেছে। এবারে এই ধরনের প্রশ্ন যদি ট্রিকি আসে, মানে আজি কলি ফুটিবে মানে বিবাহ উপযুক্ত হয়েছে, কে কাকে বলছে, কথাটির নিহিতার্থ
এক্সপ্লেনেশন, এই ধরনের একটু ট্রিকি কোয়েশ্চেন তোমরা ভালো করে নিলে, যদি এগুলো না পারো তাহলে ওরটা চেষ্টা করবে, একটু ট্রিকিটা অ্যাভয়েড করাটাই ভালো, কারণ এখানে তো এক্সপেরিমেন্ট করা যাবে না, ঠিক আছে। আচ্ছা, গোলাপের বিয়ে সঙ্গে বিয়ে স্থির হওয়ার আগে মল্লিকার পিতা কোন কোন পাত্রের কথা বলে, সেগুলি কেন কার্যকরী হয় না? আমাদের বাঙালি বিয়েতে অনেকগুলা বিবাহ আলাপ আসে, তার মধ্যে একটা ভালো সিলেক্ট করা হয়। আজকের সমাজে তো এই কথাটা আমার না বললেও নয়, চাকুরিজীবী ব্যবসায়ী এই একটা মানে সমাজের যে ছেলেদের উপর কী করো বা ওইটা নিয়ে ওই ওই জায়গার কিন্তু ওই কথাগুলোই কিন্তু বারবার কমলাকান্ত এখানে বলতে চাইছেন, ঠিক আছে। কিন্তু এটা ফুলের মাধ্যমে, উনি ডাইরেক্টলি কথাটা বলেন না বঙ্কিমচন্দ্র, কমলাকান্ত দিয়ে প্রত্যেকটা, এটা একটা চরিত্র, ঠিক আছে। এটা কমলাকান্ত সত্যি ছিলেন কি না সেটা সম্বন্ধেও একটা সন্দেহ হয়, ঠিক আছে। ওকে, তাহলে ফুলের বিবাহ নিয়ে আমার মনে হয় না আর কোনো ডাউট থাকলো। ফুলের বিবাহের মোটামুটি আমি বললাম যে কুসুমলতার বয়স এইগুলো একটু পড়বে। নসীমবাবুর কন্যা, 9 বৎসরের কন্যা যার নাম কুসুমলতা, ঠিক আছে। তাহলে নসীমবাবুর কন্যার নাম কি, আর বাকি যেগুলো তোমরা তোমাদের প্রশ্নাবলী থেকে পড়বে, ঠিক আছে। ম্যাক্সিমাম যেগুলো দেখো 1 মার্কি কোয়েশ্চেন সব দেওয়া তো পসিবল নয়, ঠিক আছে, এত ছোটো ভিডিওর মধ্যে। তাহলে তোমরা প্রশ্ন 1 মার্কিগুলো তোমরা পারবে, ঠিক আছে। তাছাড়া পিঁপড়ের ভূমিকা কি বিয়েতে, এটা একটা পড়তে পারো। আচ্ছা, ঘটক হিসাবে ভ্রমরের ভূমিকাটা কি, এইটা একটু পড়তে পারো তোমরা, ঠিক আছে। এগুলো আনসার প্রায় সিমিলার। তাছাড়া ওই যে ফুলের বিবাহ বর্ণিত আখ্যানে আড়ালে বাঙালির বিবাহের যে বাস্তবতা, আমি যেগুলো বললাম, এই যে কমপ্লেক্সিটি যেগুলো আছে সেইগুলো নিয়ে একটা কিন্তু তোমরা লিপিবদ্ধ তৈরি করবে, যাতে বাঙালির বিবাহের কী প্রবলেম ফেস, এই যে সানাইর বায়না একজন নিয়েছিল, সে রাতকানা থাকায় ভালো, এইগুলোর তো সমস্যা, এগুলোকে বাঙালি বিবাহের সাথে তুমি একটু কানেক্ট করবে, তাহলে আনসারটা সুন্দর হবে। নোটের ক্ষেত্রে আমি দেখি অনেক সময় এগুলো দেয় না, তারা একদম বাধা ধরা জিনিস দিয়ে তারা আনসার থেকে চ্যুত হয়ে যায়, আনসারের মেন যেটা সাবজেক্ট তোমাকে চাওয়া হয়েছে কোয়েশনে, সেটা থেকে তারা চ্যুত হয়ে অন্য জায়গায় চলে যায়, সেক্ষেত্রে তোমাদের মার্কস একটা কাটার চান্স থাকে, ঠিক আছে। তাছাড়া তোমরা শব্দ অর্থ পড়বে এখান থেকে, যেমন ঠান্দিদিকে ঠাকুমা, বয়স্ক নারী, তাছাড়া কুলীনকে ব্রাহ্মণ, সৎবংশীয় যারা, খদ্দের জুনাকি, নিদবর কি বরের পাশে যে থাকে, মহাসাহেব, চাটুকর, তাছাড়া পরিমল, সুগন্ধ, এইগুলা শব্দার্থ, এগুলো তোমাদের পাঠের পিছনে আছে, এগুলো একটু পড়বে, কারণ এগুলো থেকে ওয়েটিজ একটা আছে, 2-3 মার্কস এর জন্যও লেটার মিস হতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে তোমরা এই 2 মার্কের জন্য স্কুটিও মিস হতে পারে, এটা একটা মোটিভেশন আমি তোমাদেরকে দিচ্ছি। 80% যদি তোমরা পাও তাহলে একটা স্কুটি পাবে গভর্নমেন্টের তরফ থেকে, বাণীকান্ত কাকুতি পেপার, বাট সবার এটা পাওয়া যে লাগবে এটা কোনো ব্যাপার নয়, ঠিক আছে। তাহলে সেই টপিক থেকে আমরা চলে যাই। এবারে ফুলের বিবাহ মোটামুটি আমরা কমপ্লিট করে ফেললাম। তো সমাজ মানস্কতা, বাঙালি বিবাহের যে চিত্র, এগুলো তোমরা একটু পড়বে, হয়ে গেল ফুলের বিবাহ। আচ্ছা, এখানে আরও কিছু প্রশ্ন আছে, কত তারিখে বিয়ে হয়েছিল, এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিতে পারো, আমি সবগুলো নিয়ে একটু আর আলোচনা করলাম না, ঠিক আছে। পিঁপড়ের ভূমিকা, এগুলো একটু পড়বে, বাট এগুলো এত ইম্পর্ট্যান্ট নয়, ঠিক আছে। বেশি ইম্পর্ট্যান্ট আমি যেটা বললাম সেটা হচ্ছে এই যে তোমার বাঙালি মনস্কতা, আজি কলি ফুটিবে, ওই কথাগুলো তোমরা একটু পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। নেক্সট, স্বাদেশিকতা, রবীন্দ্রনাথ ঠাকুর, এ সম্বন্ধে তো রবীন্দ্রনাথ সম্বন্ধে বলার তো আমার কিছু নেই, এটা রবীন্দ্রনাথের একটি আত্মজীবনীমূলক গ্রন্থ, যে তার ছোটোবেলার কিছু কথা এলোমেলোভাবে, একসঙ্গে নেই, এলোমেলোভাবে অনেকগুলো কথা মনে আছে তার বাড়ির, ওই স্বদেশী আন্দোলনের প্রেক্ষাপটে, এইগুলো তিনি আলোচনা করেন, তার পিতার পরিচয়, দাদার পরিচয়, এগুলো এই পাঠের মধ্যে তোমরা পাবে, ঠিক আছে। প্রথম প্রশ্ন হচ্ছে স্বদেশিকতা প্রবন্ধটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। আমাদের বাড়ির সাহায্যে হিন্দু মেলা বলি একটি মেলা হইতো, এই হিন্দু মেলা সম্বন্ধে একটু তোমরা টিকা পড়বে 5 মার্কের জন্য। হিন্দু মেলার জিনিসটা কি, ঠিক আছে, এটা রবীন্দ্রনাথের বাড়িতে অনুষ্ঠিত হতো, তোমরা পাঠটা পড়লে ভালো করে বুঝতে পারবে। নেক্সট কোয়েশ্চেন, কার উদ্যোগে রবীন্দ্রনাথের সভা গঠিত হয়েছিল, এটি কিসের সভা, এই সভার সভাপতি কে ছিলেন? আচ্ছা, এই কোয়েশ্চনটা একটু ইম্পর্ট্যান্ট আছে, কোয়েশ্চেন নাম্বার 2, সরি। এদিকে তিনি মাটির মানুষ, একেবারে পরিপূর্ণ ছিলেন, এখানে কার কথা বলা হয়েছে? মাটির মানুষ। মাটির মানুষ মানে নিরীহ ব্যক্তি বা শান্ত ব্যক্তি এখানে বেসিক্যালি বোঝানো হচ্ছে, ঠিক আছে। আমার মতো ওভারচিনও এই সবার সভ্য ছিল, এখানে কার কথা বলা হয়েছে? ওভারচিন। রবীন্দ্রনাথ ঠাকুর এই কথাটা বলছেন, কার কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুরের। ওভারচিন শব্দের অর্থ কি? অল্প বয়স্ক কোনো বাচ্চা, ঠিক আছে। এই যে টিকা 2টা পড়বে, হিন্দু মেলা আর মহাশ্বেতা দেবী, ঠিক আছে। মহাশ্বেতা এই চ্যাপ্টারের নয়, তাহলে বেসিক্যালি অন্য চ্যাপ্টারে, এটা আমরা হিন্দু মেলাটা এই চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরপরের কোয়েশ্চেন হচ্ছে রবীন্দ্রনাথ হিন্দু মেলায় গাছের তলায় দাঁড়িয়ে কি কবিতা পাঠ করেছিলেন, কে কে উপস্থিত ছিলেন, বিখ্যাত, এগুলো একটা প্রশ্ন। সেকেন্ড, কার উদ্যোগে রবীন্দ্রনাথের স্বাদেশিক সভা অনুষ্ঠিত, এগুলো ছোটো প্রশ্ন, ঠিক আছে। এই সভার সভাপতিকে, সবার সদস্যরা তাদের আয়ের I think 1/10 তারা দান করতেন, মানে 10% তাদের যেগুলো ইনকাম হতো এখান থেকে। আচ্ছা, স্বপ্রসঙ্গ ব্যাখ্যার মধ্যে 2টিই খুব ইম্পর্টেন্ট। দ্বার আমাদের রুদ্ধ, ঘর আমাদের অন্ধকার, দীক্ষা আমাদের ঋকমন্ত্রে, কথা ছবি ইহাতেই সকলের রোমহর্ষ কয়ে যেত, বেশি কিছুই, এই যে কলকাতার পৌর একটা বাড়িতে তাদের যে সভা হতো, এই বিষয় নিয়ে একটা চর্চা।
অভিনয়ে সাঙ্গ হইয়া গেল ফোর্ট উইলিয়ামের স্টক হাসে নাই, সেই পূর্বস্মৃতির আলোচনা করি আজ আমরা হাসিতেছি। শ্লোক নাম্বার 22 ইয়ারে এসেছিলো, HS 22, এটা ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন। ওকে, মিলে সবে ভারত সন্তান সংগীতাটি কে রচনা করেছে? আমার মনে হয় রবীন্দ্রনাথ, মেজদাদা সত্যেন্দ্রনাথ ঠাকুর, এইগুলা। আর হিন্দু মেলাটাই এই চ্যাপ্টার থেকে পড়বে। আমি যদি বেশি এক্সপ্লেন করতে যাই ভিডিওটা একটু লম্বা হয়ে যাবে, বাট আমি মনে করি একটা ভিডিওতে যদি আমি একদম পদ্যাংশটা কাভার আপ করতে চাই, তাহলে আমার মনে হয় এটা ভালো হবে। ঠিক আছে, আচ্ছা, এখান থেকে আর কিছু না, এটা তোমরা এখান থেকে খুব একটা লাগবে না। ঠিক আছে, আমি এমনিতেই এইগুলো একটু দিলাম। আমাদের কোলেই গামছার টুকরা তৈরি হচ্ছে, উক্তিটি কার? এটা পড়তে পারো। ঠিক আছে, আচ্ছা, আমি নেক্সট চ্যাপ্টারে চলে যাচ্ছি, যেটা হচ্ছে আমার জীবন স্মৃতি। ঠিক আছে, এটা হচ্ছে লক্ষ্মীনাথ বেদবড়ুয়া, এটা তারও একটা আত্মজীবনীমূলক গ্রন্থ। তিনি যখন গুয়াহাটিতে এত চিনতেন না, গুয়াহাটিতে যখন আসলেন। ঠিক আছে, তো এখানে থেকে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আসে, যে মোর জীবন সুগন গ্রন্থটির অনুবাদককে? এটি আরতি ঠাকুর মূলত অনুবাদ করেছিলেন লক্ষ্মীনাথ বেদবড়ুয়ার আত্মজীবনটি। দিশাং নদীর উৎস কোথায়? এখানে নদীর বা টিকা একটু আসে। ঠিক আছে, একটু টিকাগুলো দেখবে। দীক্ষো এবং দিশাং নদী, এই দুইটি নদী সম্বন্ধে একটু টিকা পড়বে। ঠিক আছে, লক্ষ্মীনাথ বেদবড়ুয়ার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি? তার যেটি আত্মজীবনীমূলক গ্রন্থ, সেটির নাম কি? এটা একটা পড়বে। নবীন সেন দিশাং নদী পড়বে, দিশাং নদী পড়বে। আর সমন্ত শঙ্করদেবটা একটু পড়বে। ঠিক আছে, আচ্ছা, এই কোয়েশনগুলো দেখো। শিবসাগরকে মাছ ধরা জায়গা কেন বলা হতো? শিবসাগর, কারণ বেশিরভাগ বর্ষা জল থাকতো, ফ্লাড হতো, এইগুলা একটা কনসেপ্ট। আমার সবগুলা জিনিস এখনও মনে পড়ছে না, কারণ আমি পুরো যে ডিটেল স্টাডি করে, তোমাদের যদি লাইভ ক্লাসের দরকার, তাহলে আমি একটু স্টাডি করে তারপর পড়াতে হবে, কারণ অনেক দিন হয়ে গেছে না, জিনিসগুলো একটু এলোমেলো হয়ে গেছে। গতবার দিয়েছিলাম ইম্পর্টেন্ট, আর এবার ধরলাম আবার। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন, আমার জীবনস্মৃতি পাঠের আধারে সেকালে অসমে বাংলা সংস্কৃতির প্রভাব কী হয়েছিল? আচ্ছা, এই কোয়েশ্চেনের মধ্যে তোমরা এই জিনিসটা হাইলাইট করতে পারো। টপিক পাঠের মধ্যে আছে যে সেই সময় বাঙালিদের মতো চুল কাটা, ধুতি পরা, সেগুলো আসামিরা আস্তে আস্তে শিখতে শুরু করেছিল। তো এখানে তোমরা কোন পার্ট থেকে নেওয়া হয়েছে, তার আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কত সাল, এটা তোমরা দিতে পারো। তারপর লিখবে যে সেখানে অসমে বাংলা ভাষা সংস্কৃতির যে প্রভাব পড়েছিল সেটা আলোচনা করবে। শ্রীমন্ত শঙ্করদেব তো আগেই বললাম। ছোটো প্রশ্নের জন্য লক্ষ্মীনাথ বেদবড়ুয়ার সময় অসমের রাজধানী কোথায় ছিল? রংপুর। আর পাঠে উল্লেখিত 3টি দেউল নাম শিবদৌল, দেবীদৌল, বিষ্ণুদৌল, জয়দৌল আছে। ঠিক আছে, তোমরা এটা একটু দেখে রাখবে। আচ্ছা, এখানে গুয়াহাটি রূপ সৌন্দর্য নিয়ে 2023-তে এসেছে, এটা 25-এ আসার একটা 26-এ আসার চান্স আছে। ঠিক আছে, এটা একটু পড়বে। এখানে বেসিক্যালি গুয়াহাটির রূপ সৌন্দর্য নিয়ে বলা হয়েছে। গুয়াহাটির অপরূপ রূপ মাধুর্য, লুহত নদীর মনোরম শোভা বিরাজ করছে, ভুবনেশ্বরী দ্বারা মুকুট, মানে উর্বশী। এটা তোমরা একটু ভালো করে পড়বে, কারণ এটা আত্মজীবনীমূলক গ্রন্থ, যেভাবে বলা হয়েছে সেভাবে একটু এক্সপ্লেন করবে, নিজে থেকে একটু অ্যাড করবে। ঠিক আছে, এখানে আর খুব একটা কোয়েশ্চেন নেই। ভাওনা মানে কি, এটা নিয়ে একটু তোমরা পড়বে। ঠিক আছে, মন্দিরের নামগুলো তোমরা পড়বে, বিষ্ণুদৌল, দেবীদৌল, শিবদৌল। ঠিক আছে, 3টি যে মন্দিরের নাম। দীক্ষো নদীর ওপারে কী কী আছে, এটা একটু পড়বে। রংঘর, তলাতলগড়, কারেংঘর। ঠিক আছে, তারপর আমার বিদ্যাহীনতা আমাকে ভীষণভাবে পীড়া দিতে লাগলো, এটা লক্ষ্মীনাথ বেদবড়ুয়া বলছেন তার ওই যে তার ভাইরা যখন কবিতা মুখস্থ করে পড়ার যে প্রবণতা দেখাচ্ছিল। ঠিক আছে, দীক্ষো এবং দিছাং নদী, এই দুটি পড়বে, টিকার জন্য খুব ইম্পর্ট্যান্ট। ভাওনা কাকে বলে? প্রসহন কি? নাটকের আকারে লেখা কোনো কল্পনাসিদ্ধ অতিরঞ্জিত একটা হাস্যবোধ নাটক। রজত কি রূপা, এইটা তোমরা শব্দার্থ এবং টিকার মধ্যে দীক্ষো এবং দিছাং নদী আর ছোটো শব্দার্থগুলো একটু পড়বে। ঠিক আছে, বিতরাগ, অনুরাগ, রজত, এগুলো একবার পড়লে তোমরা পারবে। ঠিক আছে, আচ্ছা, বড় প্রশ্নের জন্য এখান থেকে খুব একটা আসে না, বাট ওই প্রশ্নটাকে ঘুরিয়ে দে। 3-এর ক, যেটা বড় প্রশ্ন তোমাদের প্রশ্নাবলীতে, যে আমার জীবনস্মৃতি পাঠ্যাংশের শুরুতে গুয়াহাটির যে রূপ বর্ণিত হয়েছে তা নিজের ভাষায় ব্যাখ্যা করো। আর এই সপ্রসঙ্গ ব্যাখ্যার 2-এর ক সিমিলার কোয়েশ্চেন আনসার। ঠিক আছে, তো এটা তোমরা সিমিলার করে পড়লে আমার মনে হয় না এই চ্যাপ্টারের খুব একটা দরকার। আর দীক্ষো দিছাং নদী, বাউনা কি? প্রাচীন অসমীয়া নাটকের অভিনয়, যেখানে বহু ধরনের মুকুট ব্যবহার করা হয়, এই একটা টপিক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এবারে আমাদের আবার জীবন স্মৃতি শেষ হয়ে গেল। নেক্সট, মন্ত্রের সাধন জগদীশচন্দ্র বসু লিখেছেন। গ্যালভ্যানি কোন দেশের নাগরিক ছিলেন? এগুলো মুখস্থ করতেই হবে। ঠিক আছে, অর্থ কী? সহিষ্ণুতা, সহন করার ক্ষমতা। কোনো চেষ্টা, এই কোয়েশ্চনটা খুব ইম্পর্টেন্ট, শূন্যস্থানটা, এটা 1 মার্কের জন্য আসেই। কোনো চেষ্টা একেবারে বিফল হয় না। ঠিক আছে, আর তুমি পড়তে পারো শোয়ার্টজ কি আবিষ্কার করেছিলেন, সেটির ব্যবহার সার্থক। দেখো এই চ্যাপ্টারটা একটু মুখস্থ করতে হবে। ঠিক আছে, বৈজ্ঞানিক রিলেটেড যেটা চ্যাপ্টার। বিজ্ঞানী অধ্যাপক ল্যাংলি কি প্রস্তুত করেছিলেন, বা তাদের যে জীবনের সংগ্রাম, যে জীবনে দুঃখ পাওয়ার পর, জীবনে বিফলতার পরও যে সফলতা আসে, সেটা কিন্তু তারা অনুভব করেছিলেন। অনেকের তোমাদের মেট্রিকে ভালো মার্কস না আসতে পারে, তোমরা হায়ার সেকেন্ডারিতে চেষ্টা করো যে একটু ভালো মার্কস আনার। তো ওইটা কিন্তু রিলেট হয়ে যাচ্ছে, কি বিফলতার পরে জীবনে
সফলতা আছে, সুখের পর দুঃখ, দুঃখের পর সুখ, এটা আমাদের জীবনে আসে। ঠিক আছে, নেক্সট, বিজ্ঞানী অধ্যাপক ল্যাংলি কী প্রস্তুত করেছিলেন, এটা তো আলোচনা করলাম। জাহাজ কীভাবে জল কেটে অগ্রসর হয়, এটা একটা প্রশ্ন। আচ্ছা, এখান থেকে বড় প্রশ্নের জন্য এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্ট্যান্ট। যাহারা বীরু তাহারা বহু ব্যর্থ সাধনা, মানে যারা ভয় করে তারা বীরু ব্যর্থ হয়, মৃত্যুবয়ে পরাম্মুখ হইয়া থাকে, বীর পুরুষেরা নির্ভীক চিত্তে মৃত্যুবয়ের অতীতে সমর্থ হয়। এইটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। সেম কোয়েশ্চেনটা দেখো 2019 এসে 2022-তে আবার এসেছে, যাহারা বীরু তাহারা ব্যর্থ। ঠিক আছে, সেকেন্ড, মন্ত্রের সাধন প্রবন্ধের মূল বক্তব্য বা নামকরণের সার্থকতা, এটা সিমিলার। এইটা একটু পড়বে যে মন্ত্রের সাধন প্রবন্ধটির নামকরণের সার্থকতা, মন্ত্রের সাধন। ঠিক আছে, সাধন মানে সাধনা করা, কোনো জিনিসের উপর প্রচেষ্টা করে। এখানে প্রত্যেক বৈজ্ঞানিকও বিফলতার পরেও তাদের জীবনে যে সফলতা এসেছে, বা অনেকে বিফলতা হয়ে তার যে এক্সপেরিমেন্ট, তার রিসার্চের যে রেজাল্ট, ওইটার উপর ভিত্তি করে অন্য বৈজ্ঞানিক আর একটা বিশাল কিছু আবিষ্কার করেছিলেন। তো এইগুলাই। ঠিক আছে, এখান থেকে শব্দার্থ টিকা একটু পড়বে, খুব একটা আসে না এখান থেকে শব্দার্থ টিকা। ঠিক আছে, বাট একটু পড়ে রাখবে। তাছাড়া এখানে ল্যাংলির একটু পড়বে, আর বীরু ব্যর্থটা তোমাদের পড়তেই হবে। তাহলে এখান থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমার মনে হয়, যাহারা বীরু তাহারা ব্যর্থ, এটা আর নামকরণের সার্থকতা আর মূল বক্তব্য, এটাকে সিমিলার করে পড়বে, হয়ে যাবে এগুলো। ঠিক আছে, মন্ত্রের সাধন খুব একটা দরকার নেই, আর এতটুকু। আর ছোটো প্রশ্নের জন্য তো বললামই। আচ্ছা, এই কোয়েশ্চনটা একটু দেখে, কার নাম বেগনাচান অধ্যাপক হয়েছিল, এটা একটু পড়ে রাখবে। আচ্ছা, মাস্টার মহাশয় প্রবাদ মুখোপাধ্যায়, এটা একটা হাসির গল্প, এখানের কোনো সামারি নেই। ঠিক আছে, এখানে বুদ্ধির একটা যে পরীক্ষা। গোসাইগঞ্জে কে স্কুল স্থাপন করেছিলেন, এই যে দুই মাস্টারমশাই গল্পের লেখককে প্রভাত কুমার মুখোপাধ্যায়। নন্দীপুর স্কুলের মাস্টারের নাম কি, হারান চক্রবর্তী। রামচরণ মণ্ডল স্কুলকে কোন শব্দে, স্কুল। হ্যাঁ, ব্রজ মাস্টারের ইংরেজি জ্ঞানের সম্যক পরিচয় দাও, এগুলো তো মুখস্থ করলে একটু, মানে মুখস্থ কী বলবো, একটু পড়তে হবে, সম্যক পরিচয় দাও, না পড়ে তো হবে না। হিরুদত্ত, আমি এখানে লাস্টের 2টা ইউনিট বলবো, এটাকে একটু কিন্তু ভালো করে কণ্ঠস্থ করা দরকার, কারণ এটা তো একটু ক্রিটিক্যাল জিনিস আছে। লাস্টের মূল্যবোধ শিক্ষা এবং কৈশোরকাল, এটা একটু তোমাদের বুঝিয়ে দেবো আমি। ঠিক আছে, আর মূল্যবোধ আর কৈশোরকাল রিলেটেড আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে, তোমরা ভিডিওগুলো দেখলে আমার মনে হয় উত্তর লেখার ক্ষেত্রে তোমরা ভালো একটা কিছু করতে পারবে। ঠিক আছে, উত্তর লেখার ক্ষেত্রে তোমরা জানি না কতটা বুঝেছো চ্যাপ্টারগুলো, আমি একটু শর্ট সামারি তোমাদের এই চ্যাপ্টার নিয়ে বুঝাচ্ছি, জাস্ট বাংলা পেপারটাকে হালকা মনে করো না, হায়ার সেকেন্ডারি। আচ্ছা, মাস্টার মহাশয় থেকে যেটা ব্রজ মাস্টারের ইংরেজি, হিরুগত্ত গ্রামের লোকেদের কাছে কী প্রতিজ্ঞা করেছিল, গ্রামের স্কুল হবে, সেই প্রতিজ্ঞা অনুসারে সে বাইরে থেকে শিক্ষক নিয়ে এসেছে। উভয় মাস্টারের পরস্পরের প্রতি, যেমন নন্দীপুর গুসাইপুর দুইটি গ্রাম, উভয় মাস্টারের পরস্পরের এই প্রতি তীব্র অপবাদের প্রয়োগের ফল হইল 2 গ্রাম শস্য পাণ্ডিত্য সম্বন্ধে সন্নিহাত হইয়া উঠিল। এগুলা কোয়েশ্চেন আসে, যে এগুলো দিয়ে তোমাকে প্যারাগ্রাফ দিয়ে 2টা প্রশ্ন বললো, উভয় মাস্টারকে একজন হচ্ছেন। আরে এইভাবে এই কোয়েশ্চেনগুলো যখন আসেন, আমরা ডাইরেক্টলি উভয় মাস্টার আসবে না, প্রথমে প্যারা লিখবে যে কোন গল্প থেকে কোথা থেকে নেওয়া হয়েছে, কার লেখা, তারপরে আসবে নন্দীপুরের হারান চক্রবর্তী আর আরেকজন আরকে ব্রজ মাস্টার। উভয় গ্রাম কোন, নন্দীপুর আর গোসাই গ্রাম। এটা একটু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, একটু পরে রাখবে। হিরুদত্ত গ্রামের লোকের কাছে কি প্রতিজ্ঞা করিল, একটু আগে আলোচনা করলাম। পরদিন শোনা গেল যে হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করিয়া গেছেন, যে ঘটনা তাকে পরিণত হয়েছে, তিনি লজ্জা পেয়েছেন। হ্যাঁ, সবার সামনে বললো আই ডোন্ট নো, কথার অর্থ কী। তিনি তো ভালোই বলেছিলেন, বাট আমাদের মাস্টারের মানে চালাকিতে তিনি শেষে আর তাদের কাছে পারলেন না। ঠিক আছে, আচ্ছা, এইভাবে এইগুলা কোয়েশ্চেন তোমরা পড়বে। আর খুব একটা এই চ্যাপ্টার থেকে দরকার নেই, আর প্রশ্নাবলী থেকে একটু পড়ে রাখবে। বড় প্রশ্নের জন্য তো আমি বলে দিলাম যেগুলো, এগুলো থেকেই পড়বে। আর তোমাদের এই 2-এর মধ্যে কিছু কোয়েশ্চেন আছে, উভয় মাস্টারের পরস্পর উভয় গ্রাম কোন কোন, এগুলো তো পারবেই তোমরা। ঠিক আছে, নেক্সট আমরা চলে যাচ্ছি দিবসের শেষে। সেটা কিন্তু একটু ক্রিটিক্যাল চ্যাপ্টার আছে, যেখানে জগদীশ গুপ্ত নিয়তি অমুক মানুষ তার কাছে অসহায়, হ্যাঁ, যে ভাগ্য বা নিয়তিও যে মানুষকে কতটুকু জায়গায় নিয়ে যেতে পারে, সেটা তিনি এই গল্প থেকে বোঝাতে চেয়েছেন, যেটা জগদীশ গুপ্ত লিখেছিলেন, এবং সেটি তার বিনোদিনী কাব্যগ্রন্থের গল্পগ্রন্থের অন্তর্গত। ঠিক আছে, তাহলে কোন গল্পগ্রন্থের অন্তর্গত, সেখান থেকে একটা প্রশ্ন আসতে পারে। তাহলে দিবসের শেষে গল্পটির লেখককে জগদীশ গুপ্ত। পুরো বাড়ি কি, পরিত্যক্ত বাড়ি, গেড়ি, পাণ্ডুর, এগুলো শব্দ অর্থ একটু পড়বে। পাঁচুর অংশগুলো কথাবার্তার 2টি পরিচয় দাও, এই কোয়েশ্চেনটা অনেক ইম্পর্ট্যান্ট। ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে, কোন পার্ট থেকে নেওয়া হয়েছে, দিবসে সে ডাইরেক্ট আমি না, জগদীশ গুপ্তের বিনোদিনী কাব্যগ্রন্থের অন্তর্গত। এটা তোমরা একটু লিখবে প্রথমে, যে কোনো আনসারের, এটা 2 মার্কের ক্ষেত্রেও তোমরা করতে পারো, তাহলে আনসারগুলো অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, পাঁচুর মার দৃশ্য দেখিলেন, এই যে পাঁচু ডুবে মরে গেল, পাঁচুর মায়ের নাম কি, সে কি দৃশ্য দেখতে পেল না।
ছেলের আমার এতক্ষণে হাঁটি ঘুরেছে একই প্রশ্ন, এটা 2020-তে এসে 26-এ আসার চান্স আছে, তোমরা এটা পড়বে। ছেলের আমার এতক্ষণে হাসি ফুটেছে, বক্তা থেকে ছেলের মুখে হাসি ফোটার কারণ কি? ঠিক আছে, এই ক্ষুদ্র ঘটনা এবং একটু হাসিতে পাইয়া রতির ভয়ে আবির্ভূত ভাবটা কাটিয়ে গেল। আচ্ছা, বড় প্রশ্নের জন্য তোমরা নিয়তি অমুকটা পড়ে রাখো, এটা খুব ইম্পর্ট্যান্ট। নিয়তি অমুক মানুষ তার কাছে অসহায়, দিবসের শেষে গল্প অবলম্বনে বাক্যটি, এটা আমার মনে হয় 90% এটা আসার চান্স। তোমরা এই অ্যান্সারটা পড়বে, কিন্তু এই চ্যাপ্টারে 5 মার্কের জন্য দিবসের শেষের নিয়তি অমুক মানুষ তার কাছে অসহায়, দিবসের শেষে গল্প অবলম্বনে সত্যতা, এই অ্যান্সারটা একটু ভালো করে প্রিপেয়ার করবে, ঠিক আছে? প্রয়োজন হলে একটু এক্সপ্লেনও করে দেবো আমি অ্যান্সারটার, বাট তোমরা এই অ্যান্সারটা পড়বে এবারে। এই যে তোমার যে ঘটনা তাকে এই পরিণতি ডেকে এনেছে সেটি আলোচনা করে, আর খুব একটা লাগবে না এখান থেকে। আর ছোটো ছোটো যেগুলো প্রশ্ন, এগুলো পাঠ পড়লেই তোমরা পারবে, ঠিক আছে? ওই যে নারায়ণীকে তার ছেলের নাম কি? পাঁচুর বয়স 5 বছর, এইগুলা ছোটো প্রশ্নের জন্য। এই ছোটো প্রশ্নগুলো একটু দেখবে। রতির স্ত্রীর নাম কি? রতির ছেলের নাম কি? লেখকের পিতার নাম কি? পিতার নামটা আসে না, ঠিক আছে? সব জায়গায় যেখানে দরকার আমি সেখানে বলবো। আচ্ছা, গণেশ জননী বনফুল, গণেশ একটা হাতির নাম। সেদিন একটি অপ্রত্যাশিত কল জুটিল, এটা আসে শূন্যস্থান পূরণের জন্য, এটা কল, এটা শিখে রাখবে, এটা আসবেই। হাতির বাচ্চাটি দেখতে চমৎকার, হাতির বাচ্চাটির একটু বর্ণনা দেবে। বনফুল, টিকা লিখো বনফুল। এখান থেকে ইম্পর্ট্যান্ট আমি দিচ্ছি তোমাদের, যেমন বনফুলটাতে একটু পড়ে রাখবে। আরেকটা প্রশ্ন যেটা হচ্ছে, আরে মশাই আমাদের গড় কি? আমাদের গড় আছে, হাতির গড় হয়ে গেছে, এই যে পশু প্রেমের একটি প্রদর্শন, এটা একটা ইম্পর্টেন্ট 4 নম্বর, যেটা 2023-তে এসেছে। গণেশ জননী গল্পের নামকরণের সার্থকতা পড়লে বাকি পুরো সামারি ঠিক হয়ে যাবে, ঠিক আছে? মোটামুটি তাহলে আমার আর টাকার দরকার হবে না, পোদ্দার গয়নাগুলো তুমি ফেরত নাও, কারণ ডাক্তার তো বিনামূল্যে চিকিৎসা করেছেন, এবং যখন দেখেছেন তারা গয়না বন্দুক দিয়েও পশুর জন্য কত প্রেম, দেখে তিনি ছেড়ে দিলেন, ঠিক আছে? তো এখান থেকে এইগুলা, তাছাড়া এই ছোটো প্রশ্নের জন্য পড়তে পারে গণেশ কত ঘন্টা খাওয়া বন্ধ, 36 ঘন্টা, কতটা আম খেয়েছিল, ঠিক আছে? এগুলা তোমরা একটু পড়বে। বনফুল যেটা। আর দাঁড়াও একটু, আর কি এটা থেকে আসবার চান্স আছে? মোটামুটি এই চ্যাপ্টার থেকে আর কিছু আসবে না, ঠিক আছে? ওইগুলো পড়লেই হয়ে যাবে। প্রতিপালক গিন্নির একটু পরিচয় পড়বে, আর ছোটো প্রশ্ন তো তোমরা পড়বেই। লেখকের জীবিকা কী? তো ডাক্তার ছিলেন, কোন বিভাগে চাকরি করতেন? ভেটেরিনারি বিভাগে। এগুলো পড়লে হয়ে যাবে। ওকে, নাও নেক্সট ভাত, সেটি আমার মনে হয় লাস্ট, মহেশ্বেতা দেবীর ভাত গল্প। এখান থেকে কিছু প্রশ্ন আসে, যেমন ভাত গল্পের লেখিকাকে, উৎসবের প্রকৃত নাম কি? উৎসব নাইয়া, এটা ছোটো প্রশ্ন। আচ্ছা, উৎসবের খিদের বর্ণনায় ভাত গল্পের মূল বিষয়ে আলোচনা করো। আচ্ছা, ওই যে রণ্য হলো মা নক্ষী, এটা একটু পড়বে। কার উক্তি? উৎসবের রণ্য ও নক্ষী, রণ্য মানে অন্ন, নক্ষী মানে রণ্য মানে অন্ন, লক্ষ্মী মানে নক্ষী মানে লক্ষ্মী, ঠিক আছে? তো এই কোয়েশনটা একটু পড়বে। আরেকটা, এই যে ভাত গল্পের মূল বিষয় হচ্ছে উৎসবের খিদে, মানুষ খিদের জন্য কী করতে পারে। আরেকটা জিনিস, এই আবার এগেইন দেখো এই কোয়েশনটা বারবার রিপিট করে, রণ্য হলো মা নক্ষী কার উক্তি, এটা আবার আসতে পারে এবার, ঠিক আছে? রণ্য এবং নক্ষী। উৎসব বলে চলেছিল ভগবান ভগবান, কিন্তু এমন দুর্যোগে ভগবান কাঁথা মুড়ি দিয়ে ঘুমন বোধে, ভগবানকে যখন ডাকছে তার পরিবার সবাইকে বাসিয়ে নিয়ে যাচ্ছে যখন। আচ্ছা, এই প্রশ্নটা পড়বে, কিন্তু সাগরে শিশির পড়ে, মানে অত ক্ষুধার মধ্যে তার পেটে যে এই যে কে একজন দিয়েছিল, আমার প্রসঙ্গটা এখন মনে পড়ছে না, এই প্রসঙ্গে বলেছিল একটু সাগরে শিশির পড়ে, পেটে খাবার যখন পড়েছে, এটা একটু পড়বে। আর এই চ্যাপ্টার থেকে খুব একটা ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে বড় প্রশ্ন আসে না, ঠিক আছে? তাছাড়া ওই যে বড় প্রশ্ন আসলে ওই সাগরের শিশির পড়ে ওইখান থেকে আসার চান্স আছে, ঠিক আছে? আর ওই যে ভাত গল্পে উৎসবের খিদের বর্ণনায় মূল, সেটাই কোয়েশ্চেন। আর বাকি কী চালের ভাত রান্না করে তা একটু পড়লে হয়ে যাবে, আর ম্যাক্সিমাম এটা লাগবে না। তাহলে আমরা গদ্য অংশটাকে মোটামুটি কমপ্লিট করে নিলাম, নির্বাচিত গদ্য যেটা আছে। দেখো, তোমাদের পার্ট থেকে মিলে 70 মার্কসের শুধু কোয়েশ্চেন আনসার থাকবে, আর 30 মার্কের মধ্যে 10 মার্কসের এসে, 20 গ্রামার। গ্রামারের একটা ভিডিওই দেবো, এই ভিডিওটাই সাফিসিয়েন্ট। গ্রামারটা কিছু বুঝবে কীভাবে লিখতে হয়, এবং কিছু আমরা প্র্যাকটিস করবো হাত ধরে ধরে, ঠিক আছে? বাকিটা হয়ে যাবে। গ্রামার তো আর দেওয়া যায় না যে ডাইরেক্টলি এটাই আসবে, বাট গ্রামার কয়েকটা বছরের ইয়ার ওয়াইজ আমি তোমাদের প্রোভাইড করবো, ইয়ার ওয়াইজ পড়লে হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে ডাইরেক্টলি দিচ্ছি, তোমরা জাস্ট এটাকে পড়বে। এখানে তো তোমাদের কিছু খুঁজতেই হচ্ছে না, আনসারগুলো একটু খুঁজে বের করতে হবে। আর আমি তোমাদের তো বলছি, যদি তোমাদের প্রয়োজন হয়, কারণ আমি তোমাদের সিলেবাস ভিডিওতে অনেক রেসপন্স পেয়েছি, তাহলে স্টুডেন্টের যদি আমার দেখি রেসপন্স পাই, তাহলে আমি একটু চ্যাপ্টারগুলো নিয়ে লাইভ থ্রু আলোচনা করব। ভিডিও বানিয়ে ছাড়া এটা সবসময় পসিবল না। তোমরা আমাকে একটা টাইম বলবে বা আমি একটা টাইম দেবো, এবং তোমাদের কিছু আলোচনা করব।
তাহলে তোমাদের ক্ষেত্রেও সেটা ভালো হবে। বাংলাটাকে আমার ইচ্ছে হয়, আমি গতবারও ভেবেছিলাম, বাট স্টুডেন্টের লাগেনি, তারা বোধহয় পারছে। বাট পরে দিকে যখন মার্কস কম আসলো তখন বললো এই জায়গাতে ভুল। আমাকে যখন রিচেকের পেপারগুলো দেখালো, বললাম যে এই জায়গায় ভুল, তুমি মার্কস কোথায় পাবে? তাহলে লিটারেচার পেপারে পরবর্তীতে মার্কস ক্লেম করা যায় না, আর পাসও তো করতে হবে। অনেক স্টুডেন্ট এখনও কিছু পড়া স্টার্টই করেনি, তাদের জন্য তোমাদের এই ভিডিও হেল্পফুল থাকবে। তাছাড়া আমাদের চ্যানেলের থ্রু তোমরা আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। আচ্ছা, নেক্সটে আমরা চলে যাই মূল্যবোধ শিক্ষা। মূল্যবোধ শিক্ষা আর কৈশোরকাল, আমার মনে হয় এই দুইটি পার্ট বা আর তার সংলগ্ন যেগুলো ইম্পর্টেন্ট কোয়েশ্চন, সেটা নিয়ে আমরা আরেকটা ভিডিও প্রিপেয়ার করি, পার্ট 3 হোক। কারণ 25 মিনিটস ভিডিও হয়ে গেছে অলরেডি, আর লম্বা আমি করবো না। আমি সেকেন্ড আরেকটা পার্ট, এখন আমাদের খুব রেগুলারলি ভিডিওসগুলো আসবে, কারণ বাংলা পরীক্ষার এই যে তোমাদের একটু বন্ধ আছে, আর আরও 2-1 দিন বন্ধ আছে, ওই ভিতরে তোমরা সিলেবাসটা কমপ্লিট করো। অধ্যায় 3 যেটা ইউনিট 3, সেটার 2টা পার্ট এবং প্রিভিয়াস ইয়ার কিছু কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করবো। এসের ভিডিও অলরেডি আমি দিয়ে দিয়েছি, আর যেদিন লাইভ হবে আমি লাস্ট এক্সামের দিন, ওই দিন আমি তোমাদের এসে নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আর তোমাদের ওই যে আমি আগে খরা কবিতাটা আলোচনা করেছিলাম, এই খরা কবিতার মর্মার্থটা পড়ে রাখবে, খোলা কবিতার মূল ভাবটা হয়ে যাবে, ঠিক আছে? তো থ্যাংক ইউ এভরিওয়ান। নেক্সট পার্ট 3তে আমরা কভার আপ করবো মূল্যবোধ শিক্ষা এবং কৈশোরকাল, এবং পরবর্তী একটি পার্টে ব্যাকরণ এবং রচনা দিয়ে আমরা বাংলা ইতি দিয়ে দেব, ঠিক আছে? আমি কবিতার ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, এবং এই ভিডিওর ডেসক্রিপশনে এই ভিডিওর লিঙ্কটা দেওয়া থাকবে, তোমরা সেটা চেক করতে পারো, ঠিক আছে? থ্যাংক ইউ।